সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে সবকিছু বিফলে যাবে, বিপ্লব ধ্বংস হবে, নির্বাচন ঝুঁকিতে পড়বে, রাষ্ট্র বিপদে পড়বে। হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি, জামায়াত। অর্থাৎ এনসিপি এবং জামায়াতের বক্তব্যটি আসলে কাছাকাছি। ইতিহাস এক জিনিসটা বলে যে আপনি যদি সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে থেকে গিয়ে ক্ষমতা নেন, বিপ্লবী সরকার গঠন করা, মানে ক্ষমতা দখল করা, সেটা তারা করেনি। এখন ১ বছর পর তারা যদি বলেন যে আমরা এটা করতে চাই, সেটা করতে চাই, আমার মনে হয় এটা একটু দেরি হয়ে গেছে। সকল আইনের ঊর্ধ্বে বসাতে হবে। তার মানে আর সকল আইনের চেয়ে গুরুত্বপূর্ণ হবে এই জুলাই সনদ। আপনি চিন্তা করে দেখেন যে জুলাই সনদ কোনো পার্লামেন্টের ভিতর দিয়ে যায়নি, কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি, যেখানে পার্লামেন্ট হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আইন প্রণয়ন করে। ভয় বা শঙ্কা রয়েছে তরুণদের মধ্যে যে এখন যদি নির্বাচনটা হয়ে যায়, নতুন একটি সরকার আসে, এই সংস্কারগুলো আসলে আদতে নতুন নির্বাচিত সরকার পালন করবে না। যে আজকে আপনি যদি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেন একটা অধ্যাদেশের মাধ্যমে, এইটা যে 10 বছর পরে কেউ এসে উল্টাই দিবে না তার কি গ্যারান্টি আছে? খন্দকার মুশতাক আহমেদ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করলেন, আর একটা অভ্যুত্থান হবে না এবং সেই অভ্যুত্থানে এসে যে বলবে না যে এই সনদ আমরা মানি না, তার কোনো গ্যারান্টি নেই। স্বাধীন দেশে যেখানে রাষ্ট্র রয়েছে, কনস্টিটিউশন রয়েছে এবং যেই কনস্টিটিউশনের অধীনে এই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস শপথ গ্রহণ করলেন এবং রাষ্ট্রপতি এখনো বহাল, তো আবার আরেকটি গণপরিষদ নির্বাচনের কতটুকু যৌক্তিকতা? 1971 সাথে সংযোগটাকে ছিন্ন করে 2024 সালকে স্বাধীনতার যাত্রা শুরু হিসেবে নির্ধারণ করার জন্যই এই প্রস্তাব। এইখানে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে আর্মি শেখ হাসিনার পক্ষ নেয় নাই। আন্দোলনের ম্যান্ডেট হচ্ছে শেখ হাসিনা থাকবেন না, কিন্তু শেখ হাসিনার পরিবর্তে ইউনূস সরকার হবেন, এই ম্যান্ডেট জনগণের নাই। জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে অন্যতম প্রস্তাবক হচ্ছেন আসলে এনসিপি, জামায়াত ইসলামী, মানে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী অংশীজনরা যারা এখন সবচেয়ে সামনের সারিতে রয়েছেন। তারা যেমন এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন, অর্থাৎ জুলাই অভ্যুত্থানটা একটা সেকেন্ড রিপাবলিক, একটা নতুন দেশ, একটা নতুন সংবিধান, যেখানে 47 থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত লড়াইগুলোর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হবে। 71 সালে বাংলাদেশে স্বাধীন সার্বভৌম তো মানে হয়েছে, কিন্তু সংবিধানে স্বৈরতান্ত্রিক বীজ বপন করা ছিল। এ কারণেই এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। আবার একই সাথে আমি যদি একটু আপনাকে যোগ করে দেই, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে সবকিছু বিফলে যাবে, বিপ্লব ধ্বংস হবে, নির্বাচন ঝুঁকিতে পড়বে, রাষ্ট্র বিপদে পড়বে। হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি, জামায়াত। অর্থাৎ এনসিপি এবং জামায়াতের বক্তব্যটি আসলে কাছাকাছি, আইডেন্টিক্যাল অলমোস্ট। এখন ব্যাপার হচ্ছে কি, আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, এই যে পঞ্চম সংশোধনীর কথা বলা হলো, ওই সময়কে একটা মার্শাল ল, তারপরে এরশাদ সাহেব 82-তে কু করে ক্ষমতা নিলেন, তিনি কিছু 2-3 বছর মার্শাল ল চালালেন। তার মার্শাল লর যত অর্ডিন্যান্স ছিল সব সপ্তম সংশোধনীর বস্তায় ভরে পার্লামেন্টে এগুলাকে অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ ইতিহাস এক জিনিসটা বলে যে আপনি যদি সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে থেকে গিয়ে ক্ষমতা নেন, এটা মানে আপনার সামরিক কু দিয়ে হতে পারে, এটা যুদ্ধ করে হতে পারে, এটা গণ অভ্যুত্থান দিয়ে হতে পারে, যেভাবেই হোক না কেন, আপনি যদি সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে দিয়ে গিয়ে ক্ষমতা নেন, তারপর কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন। সেটা সংবিধানের ভেতর থেকেও করতে পারেন, আবার বাইরে গিয়েও করতে পারেন। করার সদিচ্ছা থাকতে হবে। কিন্তু শেষমেশ আপনাকে একটা নির্বাচিত জনপ্রতিনিধি সভা, ওখানে গিয়ে এই সবগুলার অনুমোদন নিতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে ইউনূস সরকার কতদূর সেই পথে আগাবেন। নাহিদ ইসলামরা যেটা বলছেন যে তারা এটাকে একটা বিপ্লব হিসেবে গণ্য করছেন। এখন তারা পারতেন 5ই আগস্ট গত বছর তারা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতেন, তারা যদি ক্ষমতা দখল করতেন। এখন আপনি যদি বলেন যে এনসিপি যারা আছে এখন এবং জামায়াত ইসলামী, এরা হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল, কাজেই 5ই আগস্ট তাদের বিজয় হয়েছে। তো তিনারা তো সেটা করেননি, তারা তো ক্ষমতা দখল করেননি। উদ্যোগটা নিয়েছে সেনাপ্রধান। তিনি সকল রাজনৈতিক দলকে একত্র করে আলোচনা করে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছেন এবং একটা অন্তর্বর্তী সরকার গঠনের রূপরেখার জন্য কাজ করেছেন। আর এই যারা এখন এনসিপি নেতা, তারা ছিলেন বাইরে এবং তারা বললেন যে তাদের কথা অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ইউনূসের নাম তারাই দিলেন। এবং আমি যতদূর জানি যে যেসব উপদেষ্টাকে নিয়োগ করা হলো প্রথম দফায়,
তাদের বেশিরভাগ তারাই নির্ধারণ করে দিয়েছে কে কে উপদেষ্টা হবে। পরে ইউনূস সাহেব এসে কিছু তার বন্ধু বান্ধবদের নিয়ে আসলেন সরকারে, যেরকম খলিলুর রহমান, লুৎফি সিদ্দিকী, অন্যান্যরা। অর্থাৎ তাদের যে সুযোগটা ছিল বিপ্লবী সরকার গঠন করা, মানে ক্ষমতা দখল করা, সেটা তারা করেনি। এখন 1 বছর পর তারা যদি বলেন যে আমরা এটা করতে চাই, সেটা করতে চাই, আমার মনে হয় এটা একটু দেরি হয়ে গেছে। আমার মনে হয় ডক্টর ইউনূসেরও সেই দমটা নেই যে এই ধরনের একটা রিস্ক নিবেন, যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক মাঠে যেসব রাজনৈতিক দল আছে তাদের মধ্যে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিএনপি হচ্ছে তাদের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল। সেই দলের মতামতকে উপেক্ষা করে তিনি এরকম কোনো হঠকারী কাজ করবেন বলে আমার মনে হয় না। কাজে জামাত ইসলাম আর এনসিপি এবং জামাত ইসলামের যেই মিত্র অন্যান্য ইসলামী দলগুলো আছে, তারা যে কথাটা বলছে যে তারা রাজপথে নামতে পর্যন্ত রাজি, এই জুলাই সনদকে নির্বাচনের আগে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া বা সাংবিধানিক রূপ দেওয়ার, এমনকি জামাত এই কথাও বলছে যে এই জুলাই সনদকে একটা অধ্যাদেশের মাধ্যমে আর সকল আইনের ঊর্ধ্বে বসাতে হবে। তার মানে আর সকল আইনের চেয়ে গুরুত্বপূর্ণ হবে এই জুলাই সনদ। আপনি চিন্তা করে দেখেন যে জুলাই সনদ কোনো পার্লামেন্টের ভিতর দিয়ে যায়নি, কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি, যেখানে পার্লামেন্ট হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আইন প্রণয়ন করে, অথবা সরকার যখন পার্লামেন্ট বসে না তখন অধ্যাদেশের মাধ্যমে করে। ওনারা চাচ্ছেন অধ্যাদেশের মাধ্যমে এমন একটা গ্রুপ অফ আইন করতে যেটা আর সব প্রচলিত আইনের ঊর্ধ্বে যাবে। তো এটা এমন একটা কাজ হবে, আমার মনে হয় না যে এটা ডক্টর ইউনূস এটা করতে রাজি হবেন বা অদূর যাবেন। বিএনপি যেটা বলছে সেটা অনেক বাস্তবসম্মত। যে জনাব সাবির মুস্তাফা, আপনাকে একটু থামিয়ে যদি, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি অনেক পুরনো সিনিয়র সাংবাদিক, 90-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত পোষণ করেছিল, আদতে বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় গেল তখন কিন্তু তারা যে বিষয়গুলোতে একমত হয়েছিল সেগুলো কার্যকর করা যায়নি, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও কিন্তু মূল এই দাবি যেটি আসলে কার্যকর হয়নি, আপনার নিশ্চয়ই মনে থাকবে। তো তাহলে তানভীর, আমি এখানে একটু সংশোধন করি। কি কোনো ভয় বা শঙ্কা রয়েছে তরুণদের মধ্যে যে এখন যদি নির্বাচনটা হয়ে যায়, নতুন একটি সরকার আসে, এই সংস্কারগুলো আসলে আদতে নতুন নির্বাচিত সরকার পালন করবে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু আমার মনে হয় কি ওই 1990-এর যে 19 নভেম্বর যে 3 জোট, বিএনপি জোট, আওয়ামী লীগ জোট এবং বাম জোট, এরা যে যৌথ ইশতেহার দেয়, যেখানে রোড ম্যাপটা দেওয়া ছিল যে কিভাবে সরকার পরিবর্তন হবে, কি হবে, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে পার্মানেন্ট হবে আমার মনে হয় না সেরকম কোনো অঙ্গীকার সেখানে ছিল। তত্ত্বাবধায়ক সরকার এটা ওই এরশাদ থেকে মানে উত্তরণের একটা রাস্তা হিসেবে নিয়ে আসা হয়েছিল যে একজন তত্ত্বাবধায়ক হিসেবে আসবেন। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে পার্মানেন্ট করার দাবিটা আসলো আপনার মাগুরা নির্বাচনের উপনির্বাচনের নিয়ে যে বিতর্ক, সেটার প্রেক্ষিতে আসলো। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ অবশ্যই ছাত্ররা বলতে পারে যে কোনো দল যদি বলে মানে এই জুলাই সনদে যেসব কথা লেখা আছে এগুলো যে পরবর্তী পার্লামেন্ট অনুমোদন করবে তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে বিএনপি না, আমি যেটি পয়েন্ট আউট করতে চেয়েছিলাম জনাব সাবির মুস্তাফা, মাগুরার নির্বাচন আপনি ঠিক ধরেছেন। মাগুরার নির্বাচনের পরে তো রাজনৈতিক দলগুলো আসলে একমত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি থাকবে। তো তারপর কিন্তু বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আওয়ামী লীগই অন্তত এই যে খায়রুল হককে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরে অনেক বছর পরে, হ্যাঁ অনেক বছর পরে। কাজেই আপনি দেখেন জুলাই সনদের কিন্তু একই ব্যাপার, যে আজকে আপনি যদি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেন একটা অধ্যাদেশের মাধ্যমে, এইটা যে 10 বছর পরে কেউ এসে উল্টাই দিবে না তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে এরকম অনেকবার হয়েছে যে যতই সংবিধানে আপনি যা কিছু ঢোকান না কেন, আপনার মনে আছে যে 1975 সালের 20 আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করলেন, যার ফলে যারা শেখ মুজিবের খুনি তাদেরকে ইনডেমনিটি মানে বিচার থেকে অব্যাহতি দেওয়া হলো, এবং সেটা 5ম সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ অনেকেই মনে করেছিলেন যে এটা সংবিধানের অংশ হয়ে গেল, কিন্তু 1996 সালে এসে দেখা গেল যে না, এটাও উড়িয়ে দেওয়া যায় এবং তাদের বিচার ঠিকই হলো। কাজেই জুলাই সনদ যে এখন যতই আপনি সাংবিধানিক প্রোক্লামেশন, যতই আপনি প্রভিশনাল অর্ডার যেটা জামাত বলছে দিয়ে আপনি সংবিধানের অংশ করেন না কেন, পরবর্তী যে কোনো আরেকটা অভ্যুত্থান হবে না এবং সেই অভ্যুত্থানে এসে যে বলবে না যে এই সনদ আমরা মানি না, তার কোনো গ্যারান্টি নাই।
সো এটা হচ্ছে সব রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক রীতিনীতির ব্যাপার। আমাদের তো সমস্যা এই সংবিধানে কি লেখা আছে সেটা তো আমাদের সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমাদের রাজনীতিকরা কখনো তাদের গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী কাজ করেন না। 1972 সালের সংবিধান কিন্তু কিন্তু অনেক একটা ভালো একটা সংবিধান ছিল, যেটা আমাদের মানে অনেকের পরিচিত সাংবিধানিক আইনজীবী স্বাধীন মালিক একবার বলেছিলেন যে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড সংবিধানের। কিন্তু পরবর্তীতে কি হলো, বিভিন্ন সংশোধনী এসে এটার 12টা বাজালো। এই 4র্থ সংশোধনী থেকে শুরু হলো বঙ্গবন্ধুর সেই বাকশালের সংশোধনী, তারপরে এইটা মানে শেষে গিয়ে শেখ হাসিনার 13th অ্যামেন্ডমেন্ট এবং মাঝখানে আরো অ্যামেন্ডমেন্ট ছিল। সো এইগুলা দিয়ে সংবিধানের 12টা বাজানো হয়েছে। কিন্তু সংবিধান 72-এর সংবিধান, যেটা 72 সালে সংসদ গণপরিষদ পাশ করলো, সেটা কিন্তু এরকম স্বৈরতান্ত্রিক বীজ বহনকারী কোনো সংবিধান ছিল না। না, আরেকটু যদি আপনি একটু যোগ করেন, রাষ্ট্র কাঠামো নতুন করে বিনির্মাণ করতে হয় যখন একটা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়, নতুন দেশ তৈরি হয়, যেখানে সরকারই থাকে না, তখন গণপরিষদের কনসেপ্টটা আসলে আসে যে রাষ্ট্র কাঠামোই নেই, যে এটা কনস্টিটিউশনও নাই, তাহলে কেমন করে হবে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা গণপরিষদ নির্বাচন। কিন্তু আমাদের বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, একটা স্বাধীন রাষ্ট্র, যেটি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবও বলছেন। তো স্বাধীন দেশে যেখানে রাষ্ট্র রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, এবং যেই কনস্টিটিউশনের অধীনে এই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস শপথ গ্রহণ করলেন এবং রাষ্ট্রপতি এখনো বহাল, তো আবার আরেকটি গণপরিষদ নির্বাচনের কতটুকু যৌক্তিকতা? এটা কি আমাকে বলছেন না? জি, না, আমি অবশ্যই ব্যক্তিগতভাবে আমি এটার কোনো যৌক্তিকতা দেখি না। কারণ আপনি যেটা বললেন যে রাষ্ট্র স্বাধীন, এখানে একটা সংবিধান আছে, সংবিধানে কিছু ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে যেটা সবাই পয়েন্ট আউট করেছে, এবং এই যে সংবিধান সংস্কার কমিশন কাজ করলো, তারা কিন্তু এই ত্রুটিগুলো বের করে কোথায় কোথায় সংশোধনী করতে হবে বা কোথায় নতুন জিনিস অ্যাড করতে হবে এই সংবিধানকে আরো গণতান্ত্রিক করার জন্য, আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে আরো গণতান্ত্রিক করার জন্য আর কি অ্যাড করতে হবে, সেগুলো তিনি সুপারিশ করলেন। এই সংস্কার কমিশন কিন্তু সুপারিশ করেনি যে এই সংবিধানকে ফেলে দিতে হবে, টোটালি একটা গণপরিষদ নির্বাচন করে নতুন করে সংবিধান ইয়ে করতে হবে, অর্থাৎ ওই ইংরেজিতে যেটাকে বলে রিইনভেন্ট দ্য হুইল, চাকা আছে কিন্তু আমি আর একটা নতুন চাকার উদ্ভাবন করব। তো এটা তো একেবারে অবাস্তব একটা প্রস্তাব আমার কাছে। কিন্তু কেন এটা করছে, আমার মনে হয় আপনি শুরুতে যেটা বলেছেন, এই যে হোল সেকেন্ড রিপাবলিকের কনসেপ্ট, এটা মনে হচ্ছে যেন সামহাও 1971-এর সাথে সংযোগটাকে ছিন্ন করে 2024 সালকে স্বাধীনতার মানে যাত্রা শুরু হিসেবে নির্ধারণ করার জন্যই এই প্রস্তাব। এটা ছাড়া আমি আর কোনো মানে কারণ দেখছি না। এবং জি জি নিশ্চয়ই। আমি আপনার শেষের কোশ্চেনটার আনসারে যাই। এখানে গণপরিষদ সম্বন্ধে যে কথাটা বলা হচ্ছে যে 70 সালে পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা এই কনস্টিটিউশন বানিয়েছেন, এইখানে তারা একটা খুঁত ধরতে চাচ্ছেন। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 1946-এ ভারত শাসন আইনের অধীনে 1946 সালেই এই ভারত উপমহাদেশে একটা এই কি বলে যে একটা গণপরিষদ নির্বাচন হয় না। 70 সালের নির্বাচনের কথাটা আপনি কেন বললেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে আমি আপনাকে বলছি যে 46 সালের নির্বাচনের সদস্যরা যদি পাকিস্তান এবং ইন্ডিয়ার কনস্টিটিউশন নির্মাণ তৈরি করতে পারেন, কনস্টিটিউট করতে পারেন, তো 1970 সালে যারা প্রাদেশিক পরিষদে এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সবাইকে নিয়ে 72 সালের সংবিধানটি তৈরি হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় বা কোনো কোয়েশ্চেনের উদ্ভব হওয়ার কোনো কারণ নাই। নাম্বার 2, মুজিবনগরে তো বাংলাদেশ সরকার গঠিত হয়ে গেল নতুন করে। তো এখন যে জুলাই প্রোক্লেমেশনের কথা বলা হচ্ছে, তো এইটা যদি ওরা জুলাই 5ই অগাস্টে করে ফেলতো শহীদ মিনারে গিয়ে যে আমরা জুলাই সনদের ঘোষণা দিলাম, তাহলে তো সংবিধান ফ্রিজ হয়ে যেত। ওইটা তো ওরা করে না, যেটা সাবির ভাইও বললেন। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ না এত সোজা না, এত সহজ না তো, এত সহজ না তো। এইখানে
টোটাল বিষয়টাকে এখানে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে আর্মি। আর্মি শেখ হাসিনার পক্ষ নেয় নাই। আর্মি পক্ষ নেওয়ার পরে যদি মনে হতো যে পুলিশের মতো আর্মি পরাজিত হয়েছে, তাহলে এইখানে আর্মি টোটাল বিষয়টাকে তারা এখানে পৌরোহিত্য করেছেন আর্মি, ন্যাশনাল আর্মি তাদের সবাইকে ক্যান্টনমেন্টে ডেকেছে, তারা ক্যান্টনমেন্টে গিয়েছেন। তারা যদি বলতেন না আমরা শহীদ মিনারে গেলাম, 3 বাহিনীর চিফ শহীদ মিনারে আসো, তাইলে বুঝতাম একটা কথা হতো। তো এইখানে 3 বাহিনীর এইখানে আর্মি চিফের পৌরোহিত্য তারা মেনে নিয়েছেন, মেনে নিয়ে তাদের কম্প্রোমাইজ প্রস্তাব মেনে নিয়েছেন, মেনে নিয়ে তারা গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়েছেন সবাই। আরেকটা ছোট্ট কথা মনে করিয়ে দেই, 5 অগাস্ট 2024 এর ম্যান্ডেটটা হচ্ছে শেখ হাসিনা থাকবেন না। আন্দোলনের ম্যান্ডেটটা হচ্ছে শেখ হাসিনা থাকবেন না, কিন্তু শেখ হাসিনার পরিবর্তে ইউনূস সরকার হবেন, এই ম্যান্ডেট জনগণের নাই। তো এই ম্যান্ডেটটা দিয়েছে ইউনূসকে, ক্ষমতায় আরোহণের ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং আর্মি। তো এইখানে এবং আরেকটা ছোট স্টেক হচ্ছে আন্দোলনকারী ছাত্ররা। এইখানে টোটাল একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন চিন্তা করতে হবে, যে এটাকে বিপ্লব বললে, যেটা ইরানের শাহ বিপ্লব, যেটা ইরানের শাহ বিপ্লবে আর্মি পরাজিত হয়েছে ইরানে। তো সেইখানে আর্মি বিপ্লবীদের আধিপত্য, বিপ্লবীদের কর্তৃত্বকে মেনে নিয়েছে। তো এইখানে তো তা হয় নাই। তো এখানে যারা আন্দোলন করেছে, আফগানিস্তানেও একই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, আফগানিস্তানেও এক্স্যাক্টলি তাই। এই যে আশরাফ ঘানির সরকার পালিয়ে গেছে এবং টোটাল আর্মি কোলাপস করেছে, এখানে ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে। তো আমার আর্মি, আমার সিভিল ব্যুরোক্রেসি টোটালটাই আমার এখানে ইয়ে ছিল, যে অটুট ছিল, অক্ষুণ্ণ ছিল। তো ইন দ্যাট কেস এইখানে যেটা বলবেন যে 5ই আগস্টের ম্যান্ডেটটা হচ্ছে, 5ই আগস্ট 2024 ম্যান্ডেটটা হচ্ছে শেখ হাসিনা থাকবেন না। আমার বাচ্চারা, আমি বা আমার বাচ্চা, আমরা যারা নেমেছি মাঠে, আমরা শুধু নেমেছি একটা ছোট কাজের জন্য, যে শেখ হাসিনা 2011 সাল থেকে যে 15th অ্যামেন্ডমেন্টের পরে যা যা করেছেন আমরা এটা মানি না। শেখ হাসিনা শুড কুইট ফার্স্ট, এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূস ক্ষমতা আরোহণ করবেন। এইটা তো আমি জানি না, আমার বাচ্চা জানে না, আমার নর্থ সাউথের বাচ্চা জানে না, আমার ব্রাকের বাচ্চা জানে না।